বাংলাদেশে এসে অস্থিরতা তৈরি করতে চাইলে নিজের কাপড়ই কিন্তু ঠিক থাকবে না। একেই বলে ডিপ্লোম্যাটিক ভাষা। টুপ করে পদ্মা নদীতে চুবানো মার্কা কথা ভদ্রলোকরা বলেন না। দেশে একটি ধারাবাহিক গণতন্ত্র আর শক্তিশালী সরকার কাঠামো থাকলে আমরা মেরুদণ্ড শক্ত করেই এগিয়ে যাব। সেখানে আপাতত কাউকে গোনার দরকার হবে না। দেশের নতুন সরকারের সঙ্গে প্রতিবেশী দেশ ভারত কিংবা বৈদেশিক নীতি কি হবে তা নিয়েই আজকে পর্ব। আগের যে কোনো সরকার থেকে সম্পূর্ণ আলাদা এক নীতি আর শক্তি নিয়ে পথ চলবে নতুন সরকার, যেখানে বিদেশি কোনো শক্তির কাছেই মাথা নত করতে হবে না দেশকে। কিন্তু বাংলাদেশ থেকে ভারতের আজ্ঞাবহ সরকার উৎখাত হওয়ার পর থেকেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে অতীতের কিছুটা দেনা শোধ করলেও আওয়ামী লীগ সরকারের অন্য কাউকে আশ্রয় দেওয়ার মতো ভুল করবে না ভারত। আসলে ভারত তা কখনো করেও না। আঞ্চলিক রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, ভারতের মতো বন্ধু থাকলে নাকি শত্রুর দরকার হয় না। আর তা হারে হারে টেরও পাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রিয় ভারত এখন তাদের দায়িত্বও নিচ্ছে না। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে মেঘালয়ের পর মণিপুরে কারফিউ জারি করেছে রাজ্য সরকার। যদিও পশ্চিমবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো সরাসরি প্রতিক্রিয়া দেখা যায়নি। কিছুদিন আগে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওপার বাংলার কোনো দুর্গত দরজায় কড়া নাড়লে এপার বাংলা তাদের আশ্রয় দেবে। এই আশ্রয় দেওয়াটা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া দুর্নীতিবাজদের জন্য কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে এই প্রথম বাংলাদেশের জন্য ভারতীয় কেন্দ্রীয় সরকার নিয়ে একটি সিদ্ধান্ত বেশ ভালোই লাগলো। ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেয়া এক বার্তায় জানানো হয়, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ থাকবে। অথচ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশ যখন উত্তাল, সেই মুহূর্তেও এভাবে ঘোষণা দিয়ে বন্ধ রাখেনি ভারত। তবে এর ফলে বাংলাদেশের বেশ উপকারী করেছে ভারত। দেশ থেকে গত 15 বছর ধরে করা দুর্নীতিবাজরা আর বৈধ পথে ভারতে পালাতে পারবে না। তাদের সাথে মিলিয়ন মিলিয়ন ডলার পাচারও হয়তো হবে না। হয়তো বলছি এই কারণে, চোরদের সবসময় আলাদা একটা আন্ডারগ্রাউন্ড লাইন থাকে, আর যারা পাচার করার তারা তো আগেই করেছে তা। যদিও এর ফলে আরো একটি লাভ হয়েছে, যাদের একটু শখ হলে ভারতে ঘুরতে যায় আর লাগেজ ভর্তি করে সেখান থেকে কেনাকাটা করে নিয়ে আসে, তাদের যাওয়া বন্ধ হলো। এর ফলে বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকবে। তবে কলকাতার ব্যবসায়ীদের জন্য একটু খারাপ লাগছে, তাদের সংসার আসলে কিভাবে চলবে তাই নিয়ে চিন্তা হচ্ছে। যাই হোক, দেশের কথায় আসি। বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের একটি গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইতিমধ্যে ভারতকে হালকা করে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ, সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা। তার মানে বাংলাদেশে এসে অস্থিরতা তৈরি করতে চাইলে নিজের কাপড়ই কিন্তু ঠিক থাকবে না। একেই বলে ডিপ্লোম্যাটিক ভাষা। টুপ করে পদ্মা নদীতে চুবানো মার্কা কথা ভদ্রলোকরা বলেন না। ভারতের আরেক গণমাধ্যম এবিপি লাইভকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বানও জানিয়েছেন তিনি। ইউনূস বলেন, ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে, আর এজন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই। তাই ভারত তার নীতি পরিবর্তন করুক। এখন প্রশ্ন হলো, ভারত কি আসলেই তা চায়, নাকি ভারত নিজেকে সুপার পাওয়ার ভেবে স্বপ্নই দেখে যাচ্ছে? এটা তাদের মনে রাখতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে শত্রুতা করে সুপার পাওয়ার তো দূরের কথা, সুপার ফ্লপও হওয়া যাবে না। আমরা সবসময় ভারতকে বন্ধু মনে করি, কিন্তু ভারত যদি নিজেকে দাদা মনে করে বসে থাকে, তাহলে তো আমাদের কিছুই করার নেই। দেশে একটি ধারাবাহিক গণতন্ত্র আর শক্তিশালী সরকার কাঠামো থাকলে আমরা মেরুদণ্ড শক্ত করেই এগিয়ে যাব। সেখানে আপাতত কাউকে গোনার দরকার হবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।